নমস্কার, অডিও বাজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ এবং জ্ঞানগর্ভ আয়োজনে। আজ আমরা এমন একটি বই নিয়ে আলোচনা করব যা হয়তো আপনার জীবনের প্রতি এবং বিশেষ করে আপনার টাকার প্রতি দৃষ্টিভঙ্গি চিরতরে পাল্টে দেবে। বইটি হল মর্গেন হাউজেল এর লেখা বিশ্ববিখ্যাত বেস্টসেলার দ্য সাইকোলজি অফ মানি বা টাকার মনোবিজ্ঞান। প্রচলিত অর্থনৈতিক বইগুলো যেখানে জটিল হিসেব, চার্ট আর ফর্মুলা দিয়ে ভর্তি থাকে, হাউজেলের এই বইটি তার ঠিক উল্টো। এই বইটি বলে যে অর্থনৈতিক সাফল্য আপনার বুদ্ধিমত্তা বা আপনার জ্ঞানের উপর যতটা নির্ভর করে, তার চেয়ে অনেক বেশি নির্ভর করে আপনার আচরণের উপর। একজন জিনিয়াস তার আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে আর্থিকভাবে ধ্বংস হয়ে যেতে পারে, আবার একজন সাধারণ মানুষও শুধুমাত্র সঠিক আচরণের মাধ্যমে বিশাল সম্পদের মালিক হতে পারে। আগামী ২০ মিনিটে আমরা এই বইয়ের ১৯টি প্রধান শিক্ষাকে ১০টি মূল মন্ত্রে বিভক্ত করে তুলে ধরব। এই মন্ত্রগুলো যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, তবে আপনার আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত হবেই। চলুন শুরু করা যাক সেই গভীর আলোচনা। প্রথম মূল মন্ত্র, আচরণ বনাম জ্ঞান। বইটির প্রধান বার্তা খুব সহজ। টাকা নিয়ে ভালো করার অর্থ এই নয় যে আপনাকে খুব বেশি অর্থনৈতিক তত্ত্ব জানতে হবে, বরং আসল কথা হলো আপনার আচরণ কেমন। মানুষ হিসেবে আমরা জটিল। আমাদের ব্যক্তিগত ইতিহাস, আমাদের অহংকার, আমাদের আবেগ, এই সবই আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় যোগ হয়ে যায়। কেউ পাগল নয়। হাউজেল আমাদের শেখান যে টাকা নিয়ে মানুষের আচরণ অদ্ভুত হলেও কেউ পাগল নয়। আপনার জন্ম কোথায় হয়েছে, আপনি কোন পরিবেশে বড় হয়েছেন, কোন দশকে আপনার প্রথম রোজগার শুরু হয়েছিল, এই সব কিছুই টাকা নিয়ে আপনার বিশ্বাস তৈরি করে। উদাহরণস্বরূপ, যে ব্যক্তির মহামন্দার সাক্ষী হয়েছে তার কাছে সঞ্চয় হলো জীবনের প্রথম ও শেষ কথা, আর যে ব্যক্তি স্থিতিশীল অর্থনীতিতে বড় হয়েছে সে বিনিয়োগে বেশি ঝুঁকি নিতে প্রস্তুত। এই ভিন্ন অভিজ্ঞতাগুলোই আমাদের ভিন্ন আর্থিক আচরণ তৈরি করে। তাই অন্য কেউ যখন আপনার চেয়ে আলাদাভাবে চিন্তা করে, তাকে বিচার না করে তার পেছনের প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করেন। দ্বিতীয় মূল মন্ত্র হচ্ছে ভাগ্য ও ঝুঁকি। ২. ভাগ্য এবং ঝুঁকি, লাক অ্যান্ড রিস্ক। আর্থিক সাফল্যে আপনার ব্যক্তিগত পরিশ্রমের পাশাপাশি ভাগ্য এবং ঝুঁকির একটি বড় ভূমিকা আছে। একজন সফল বিনিয়োগকারীর গল্পে আমরা কেবল তার বুদ্ধি দেখতে পাই, কিন্তু তার চলার পথে আসা অপ্রত্যাশিত সুযোগ এবং ঝুঁকি এড়ানোর ভাগ্যটা হয়তো দেখতে পাই না। ঠিক তেমনি একজন ব্যর্থ ব্যক্তির ক্ষেত্রেও তার সিদ্ধান্তের ত্রুটি চেয়েও কখনো কখনো দুর্ভাগ্য বা অপ্রত্যাশিত ঝুঁকি বেশি দায়ী থাকে। এই মন্ত্র আমাদের শেখায়, যদি আপনি সফল হন তবে নিজেকে কিছুটা নমনীয় রাখুন এবং জানুন যে ভাগ্য আপনার সহায়ক ছিল। আর যদি আপনি ব্যর্থ হন তবে জানুন যে এটি কেবল আপনার সিদ্ধান্তেরই ভুল ছিল না, বরং ঝুঁকি সবসময় থাকবে। এই দুটি বিষয়কে উপলব্ধি করলে আপনি ঝুঁকিকে আরও বাস্তবসম্মতভাবে সামলাতে পারবেন। চক্রবৃদ্ধি সুদের জাদু ও যথেষ্ট এর ধারণা। ৩. চক্রবৃদ্ধি সুদের বিভ্রান্তি বা কম্পাউন্ডিং। বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলির মধ্যে এটি অন্যতম। ওয়ারেন বাফেটের সাফল্যের রহস্য তার প্রতিদিনের অসাধারণ বিনিয়োগ সিদ্ধান্ত নয়, বরং তার দীর্ঘ সময় ধরে ধৈর্য ধরে বিনিয়োগে টিকে থাকা। চক্রবৃদ্ধি সুদ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আপনার উপার্জন করা টাকা আবার বিনিয়োগ করা হয় এবং তা আবার উপার্জন করে। এই প্রক্রিয়াটি প্রথম দিকে ধীরে ধীরে কাজ করে, কিন্তু সময়ের সাথে সাথে এটি জ্যামিতিক হারে বাড়তে থাকে। টাকার ক্ষেত্রে বড় অঙ্কের ফলাফল পেতে অসাধারণ কিছু করার প্রয়োজন নেই, বরং দরকার হলো দীর্ঘ সময় ধরে ধারাবাহিক এবং ভালো কিছু কাজ চালিয়ে যাওয়া। ৪. কখনোই যথেষ্ট নয়, নেভার এনাফ। আমরা কতটা সম্পদ বা ক্ষমতা পেলে সন্তুষ্ট হব, এই প্রশ্নটির উত্তর জানা খুব জরুরি। হাউজেল বলেন, যথেষ্ট একটি কঠিন ধারণা, কিন্তু এটি যদি আপনি সেট না করেন তবে আপনার মধ্যে সর্বদা আরও পাওয়ার একটি বিপজ্জনক আকাঙ্ক্ষা কাজ করবে। বেশি পাওয়ার এই আকাঙ্ক্ষা আপনাকে বড় ঝুঁকি নিতে উৎসাহিত করবে এবং আপনার সব কিছু হারানোর সম্ভাবনা বাড়িয়ে দেবে। নিজেকে জানা দরকার আপনার জন্য যথেষ্ট কতটা, এবং সেই সীমানা পার করার লোভ ত্যাগ করতে হবে। চতুর্থ মূলমন্ত্র, টিকে থাকা ও ভুলের অবকাশ। ৫. ধনী হওয়া বনাম ধনী থাকা, গেটিং ওয়েলদি ভার্সেস স্টেইং ওয়েলদি। ধনী হওয়া এবং ধনী থাকা এই দুটো সম্পূর্ণ ভিন্ন দক্ষতা। ধনী হওয়ার জন্য হয়তো আপনার সাহস দরকার, ঝুঁকি নেওয়ার ক্ষমতা দরকার, কিন্তু ধনী থাকার জন্য আপনার দরকার নম্রতা বা হিউমিলিটি, অর্থাৎ জানা যে আজকের সাফল্য আগামীকাল নাও থাকতে পারে, আর দরকার ভয় যে সবকিছু এক মুহূর্তে হারিয়ে যেতে পারে। দীর্ঘমেয়াদে সফলতা পেতে হলে আপনাকে খেলার মাঠে টিকে থাকতে হবে। রাতারাতি বড় লোক হবার চেষ্টা না করে আপনার মনোযোগ থাকা উচিত সার্ভাইভালের উপর। ৬. ভুলের অবকাশ, রুম ফর এরার।
আর্থিক পরিকল্পনা করার সময় সবসময় এটি ভুলের অবকাশ বা সেফটি মার্জিন রাখা উচিত। আপনি নিশ্চিতভাবে জানেন না যে ভবিষ্যতে কি হবে। আপনার চাকরি চলে যেতে পারে, অসুস্থতা আসতে পারে, অথবা বাজার পড়ে যেতে পারে। একটি আর্থিক পরিকল্পনা তৈরি করার সময় ধরে নেওয়া উচিত নয় যে সবকিছু আপনার ইচ্ছে মতো চলবে। আপনার দরকার কিছু টাকা বা সম্পত্তির রিজার্ভ, যা আপনাকে অপ্রত্যাশিত পরিস্থিতিতেও টিকে থাকতে সাহায্য করবে। আর্থিক স্থিতিশীলতা সর্বাধিক লাভের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। চতুর্থ মূলমন্ত্র টিকে থাকা ও ভুলের অবকাশ। 5 ধনী হওয়া বনাম ধনী থাকা, গেটিং ওয়েলদি ভার্সেস স্টেইং ওয়েলদি। ধনী হওয়া এবং ধনী থাকা এই দুটো সম্পূর্ণ ভিন্ন দক্ষতা। ধনী হওয়ার জন্য হয়তো আপনার সাহস দরকার, ঝুঁকি নেওয়ার ক্ষমতা দরকার, কিন্তু ধনী থাকার জন্য আপনার দরকার নম্রতা বা হিউমিলিটি, অর্থাৎ জানা যে আজকের সাফল্য আগামীকাল নাও থাকতে পারে। আর দরকার ভয় যে সবকিছু এক মুহূর্তে হারিয়ে যেতে পারে। দীর্ঘমেয়াদে সফলতা পেতে হলে আপনাকে খেলার মাঠে টিকে থাকতে হবে। রাতারাতি বড়লোক হবার চেষ্টা না করে আপনার মনোযোগ থাকা উচিত সার্ভাইভালের উপর। 6 ভুলের অবকাশ, রুম ফর এরার। আর্থিক পরিকল্পনা করার সময় সবসময় এটি ভুলের অবকাশ বা সেফটি মার্জিন রাখা উচিত। আপনি নিশ্চিতভাবে জানেন না যে ভবিষ্যতে কি হবে। আপনার চাকরি চলে যেতে পারে, অসুস্থতা আসতে পারে, অথবা বাজার পড়ে যেতে পারে। একটি আর্থিক পরিকল্পনা তৈরি করার সময় ধরে নেওয়া উচিত নয় যে সবকিছু আপনার ইচ্ছে মতো চলবে। আপনার দরকার কিছু টাকা বা সম্পত্তির রিজার্ভ, যা আপনাকে অপ্রত্যাশিত পরিস্থিতিতেও টিকে থাকতে সাহায্য করবে। আর্থিক স্থিতিশীলতা সর্বাধিক লাভের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। পঞ্চম মূলমন্ত্র প্রকৃত সম্পদ এবং স্বাধীনতা। 7 যা দেখা যায় না তাই সম্পদ। ওয়েলথ ইজ হোয়াট ইউ ডোন্ট সি। এটা খুব সহজ একটি ধারণা, কিন্তু মানুষ প্রায়শই ভুলে যায়। আপনি যখন কাউকে একটি বিলাসবহুল গাড়ি চালাতে দেখেন, আপনি ভাবেন সে ধনী, কিন্তু হাউজেল বলেন সেই গাড়িটি হলো তার খরচ হয়ে যাওয়া টাকা। প্রকৃত সম্পদ হলো সেই অর্থ যা আপনার ব্যাংক অ্যাকাউন্টে, আপনার বিনিয়োগে জমা আছে, যা আপনি দেখতে পাচ্ছেন না। সম্পদ হলো সেই সব দামি জিনিস যা আপনি কিনতে পারেননি, কিন্তু তার বদলে অর্থ সঞ্চয় করেছেন। বাহ্যিক প্রদর্শনীর জন্য অর্থ খরচ করা মানে সম্পদকে নষ্ট করা। 8 স্বাধীনতার মূল্য, দ্য ভ্যালু অফ ফ্রিডম। টাকার সবচেয়ে বড় লভ্যাংশ হলো আপনার সময়ের উপর নিয়ন্ত্রণ। আপনার যখন যথেষ্ট সঞ্চয় থাকে, তখন আপনি নিজের সময়কে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। আপনার ঘুম থেকে ওঠার সময়, কার সাথে কাজ করবেন এবং কি কাজ করবেন, এই সিদ্ধান্তগুলো আপনি নিজেই নিতে পারেন। এই স্বাধীনতা এমন এক সম্পদ যার মূল্য যে কোনো দামি জিনিসের চেয়ে বেশি। হাউজেল বলেন, টাকা আমাদের জীবনের সেই সবচেয়ে বড় খেলার স্কোরবোর্ড, যা আমাদের সময়ের ওপর নিয়ন্ত্রণ এনে দেয়। ষষ্ঠ মূলমন্ত্র মানসিক মূল্য ও পরিবর্তন। 9 কোনো কিছুই বিনামূল্যে নয়, নাথিংস ফ্রি। আপনি যদি শেয়ার বাজার থেকে ভালো রিটার্ন পেতে চান, তবে আপনাকে তার মূল্য দিতে হবে। আর সেই মূল্য হলো অস্থিরতা বা ভলেটিলিটি এবং ভয়। বাজার যখন নিচে নেমে যায়, তখন আপনার মনে যে ভয় এবং দুশ্চিন্তা হয়, সেটিই হলো আপনার রিটার্নের মূল্য। অনেকেই এই ফি দিতে রাজি হয় না, তাই তারা বাজার পড়ে গেলেই লোকসানে শেয়ার বিক্রি করে দেয়। আপনাকে জানতে হবে যে বাজারের অস্থিরতা একটি স্বাভাবিক ব্যাপার। এটি একটি জরিমানা নয়, বরং একটি প্রবেশ মূল্য। ধৈর্য ধরে টিকে থাকা এবং এই অস্থিরতাকে হজম করার মানসিকতা তৈরি করাটাই আসল কৌশল। 10 আপনি বদলাবেন, ইউ উইল চেঞ্জ। জীবনের বিভিন্ন ধাপে আমাদের লক্ষ্য, অগ্রাধিকার এবং ইচ্ছা পরিবর্তিত হয়। আপনার 20 বছর বয়সের আর্থিক লক্ষ্য আপনার 60 বছর বয়সে এসে মূল্যহীন মনে হতে পারে। তাই এমন কোনো চরম আর্থিক পরিকল্পনা করা উচিত নয় যা আপনার 20 বছর পরকার নিজেকে দমিয়ে রাখবে। এমন পরিকল্পনা করুন যা আপনাকে নিজের জীবনে পরিবর্তনের সুযোগ দেবে। চরমভাবে কঠোর বাজেট বা অতি দীর্ঘমেয়াদী নির্দিষ্ট বিনিয়োগ থেকে বিরত থাকুন, যা আপনার ভবিষ্যতের ইচ্ছাকে সীমিত করে দেয়। সপ্তম মূলমন্ত্র আশাবাদ ও হতাশার প্রলোভন। 11 আশাবাদের যুক্তিসঙ্গততা বা দ্য সিডাকশন অফ পেসিমিজম। মিডিয়া এবং মানুষের মধ্যে হতাশার কথা খুব দ্রুত ছড়ায়। খারাপ খবর আকর্ষণীয়, কারণ এটি আমাদের টিকে থাকার প্রবৃত্তি বা সার্ভাইভাল ইনস্টিংক্ট জাগিয়ে তোলে। কিন্তু হাউজেল মনে করিয়ে দেন, দীর্ঘমেয়াদে বিশ্ব অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করে। ইতিহাস বলে মন্দা, মহামারী বা যুদ্ধ যাই আসুক না কেন, মানবতা তা সমাধান খুঁজে বের করে এবং উন্নতি করে। তাই সাময়িক হতাশার কথায় কান না দিয়ে দীর্ঘমেয়াদী যুক্তিসঙ্গত আশাবাদী বা রিজনেবল অপটিমিস্ট হওয়াটা আর্থিক সাফল্যের চাবিকাঠি। 12 সম্মিলিতভাবে কাজ করা বা অল টুগেদার নাও। বইটির শেষ কথা হলো, সফল আর্থিক জীবন হলো অনেক ছোট ছোট সঠিক সিদ্ধান্তের সম্মিলিত ফল।
সঞ্চয়, সময়, ধৈর্য, নমনীয়তা এবং মানসিক নিয়ন্ত্রণ এই সবগুলোই একসাথে কাজ করে। মনে রাখবেন, আপনার জ্ঞান যথেষ্ট নয়, আপনার আচরণই আসল। ধনী হবার চেয়ে ধনী থাকা বেশি জরুরি। টাকার আসল উদ্দেশ্য হলো সময়ের ওপর নিয়ন্ত্রণ পাওয়া। ভুলের জন্য সব সময় জায়গা রাখুন। আশা করি অডিও বাজের এই সারসংক্ষেপটি আপনার কাছে বইটির মূল মন্ত্রগুলো পৌঁছে দিতে পেরেছে। আপনি যদি মর্গান হাউসেলের এই গভীর আলোচনাটি উপভোগ করে থাকেন, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান বইটির কোন মন্ত্রটি আপনার জীবনে সবচেয়ে বেশি পরিবর্তন আনবে। এই ধরনের আরও জ্ঞানগর্ভ আলোচনা শুনতে আমাদের চ্যানেল অডিও বাজকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন। ধন্যবাদ। সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন এবং আর্থিকভাবে স্বাধীন হন। দেখা হচ্ছে অডিও বাজের পরের ভিডিওতে।